হেসে ফেলল শ্যামা, তাচ্ছিল্য করে বলল, মাত্র দুইজনের ভালোবাসা দেখি এই কথা বলছো? তুমি জানো এই দুজন মানুষ আর ফুলি ছাড়া আমাকে আর কোনোদিনও কেউ ভালোবাসেনি। উৎকৃষ্ট আমার জীবনে এক আকাশ পরিমাণ অভিযোগ। একটা মানুষের হাতেও ৫টা আঙুল থাকে, অথচ আমার জীবনে সেই ৫টা মানুষও নেই যারা আমায় ভালোবাসে। বালা বাদ সাধল তৎক্ষণাৎ। হুম হুম, ভুল বললে। একজনের কথা ভুলে গেলে। সংগ্রাম জোয়ারটার তার কথা বললে না যে? উৎকৃষ্ট তোমায় জীবন ধন্য তার ভালোবাসাই পেয়ে। তার ভালোবাসার তুলনা কিন্তু আর কারোর সাথেই হয় না। রূপা মুগ্ধ নয়নে চেয়ে হাসল। শ্যামার মুখে শুদ্ধ ভাষা শুনে খানিক অবাক হলো বটে। রাতের খাবার শেষে ঘরে একা একা বসে আছে সংগ্রাম। বিদ্যুৎ নেই এই বাড়িতে। হারিকেনের আলোয় আবছা আলো, আবছা অন্ধকার ঘরে। একটু আগে ঘাটে অনেকক্ষণ যাবৎ পায়চারি করেছে একা একা। শ্যামার নাগাল পায়নি এসেছে থেকে। খাবার সময় কয়েক পলক দেখেছে। খাবার শেষে আবারও আম্মার ঘরে গিয়ে বসেছে সে। বালাও আছে ওদের সাথে। মায়ের কোলে মাথা রেখে শুয়ে নীরবে আধারে অশ্রু বিসর্জন দিয়েছে শ্যামা। মায়ের গায়ের সেই চিরচেনা ঘ্রাণ প্রাণ ভরে টেনে নিয়েছে নিজের মাঝে। বালা একপাশে বসে হাঁটুতে মাথা রেখে স্থির দৃষ্টিতে দেখছে তিন মা মেয়েকে। মোকলেস এসে ঠাঁই নিয়েছে কাকুরি বুড়ির ঘরে। সেও পড়েনি সংগ্রামের সামনে। রাত বাড়ছে। অলকা মৃদু স্বরে মেয়েকে ডাকলেন, শ্যামা, ঘরে যা। ছোট জমিদার একলা আছেন, নতুন জায়গা, অসুবিধা হইব তার। রাইত হইছে অনেক, গিয়া ঘুমা। শ্যামা সময় নিয়ে উঠল, কথা বাড়ালো না। বালাকে দেখে আলতো হেসে বলল, তোমার কোনো অসুবিধা হবে না তো বালা? হুম, কোনো অসুবিধা নেই, তুমি যাও। এখানে তো আপার আম্মা আছে, আমি থাকবো ওদের সাথে। শ্যামা বেরিয়ে আসলো ঘর থেকে। অলকা স্মিত হেসে বললেন, ঘুমাইবা না মা? অনেক রাত হইছে তো। আসো, এইহান আমার পাশে শুইয়া পড়ো। বালা এক মুহূর্ত অপেক্ষা না করে অলকার পাশে তড়িৎ বেগে শুয়ে পড়ল। রূপা চোখ বুজেছে। অলকা ওর মাথায় কয়েকবার হাত বুলিয়ে দিলেন। বালা চেয়ে থেকে হঠাৎ বলে উঠল, আম্মা, আমার মাথাতে একটু হাত বুলিয়ে দেবেন একটু? অলকা অবাক হলেন। বালার কথাটা কেমন আহত শোনালো। অলকা ওর মাথাতেও আলতো পরশে হাত বুলিয়ে দিলেন। গায়ে কাঁথা জড়িয়ে দিলেন ভালো করে। বালা কেমন যেন কেঁপে উঠল। মায়ের পরশ এমন হয় বুঝি? সে তো কখনো মায়ের পরশ পায়নি, কাছে পায়নি মাকে কখনো। ওর মা ওকে কখনো জড়িয়ে ধরেনি, আদর করে কথা বলেনি, অলকার মতো করে কপালে চুমু খায়নি। জ্বরের ঘোরেও কখনো কাছে পায়নি মাকে। মাথায় জ্বর পট্টি দেওয়ার জন্য লতিফা কখনো আসেনি মেয়ের কাছে। এই কদিনে বালা কত কষ্টে ছিলেন, লতিফা তো জানতো সবটা। তবুও কখনো এক বাক্যের সান্ত্বনাটুকু তিনি দেননি মেয়েকে। মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়নি, চোখের পানি মুছিয়ে দেয়নি। একটা বারের জন্য ঘরের দরজা মারিয়ে ভেতরে গিয়ে কোনো খোঁজ নেয়নি মেয়ের। সে বাঁচল কি মরল এই নিয়ে কখনো মাথা ঘামায়নি লতিফা। বালাও ছোটবেলা থেকে মায়ের সঙ্গ পায়নি কখনো, তাই মায়ের কাছ থেকে এই ন্যূনতম আশাটুকু রাখেনি সে। এই নিয়ে কখনো কোনো আক্ষেপ বা কষ্ট জন্মায়নি বালার মনে। তবে আজ কেন যেন ইচ্ছে করছে মায়ের সান্নিধ্য পেতে। ওর মা কি পারতো না অলকার মতো হতে, অলকার মতো ভালোবাসতে? চোখ দিয়ে গরম পানি গড়ালো বালার। এদিকে ঘরে এসে খট করে দরজা লাগিয়ে দিয়েছে শ্যামা। দরজার শব্দে সংগ্রাম তাকালো সেদিকে। হারিকেনের আলতো আলোয় দেখলো তার শ্যামা সুন্দরীকে। পর মুহূর্তে কপাল কুঁচকে চোখ ফেরালো সে। শ্যামা পাশে গিয়ে বসলো। সংগ্রাম মুখ ফিরিয়ে বলল, বাপের বাড়ি এসে দেখি আমাকে একদম বেমালুম ভুলে গেছো। ভুলিনি তো। আপনাকে কি ভোলা সম্ভব? তো এতক্ষণ কি করছিলে এই ঘরে? কিছু না, অনেকদিন পর আমার কোলে মাথা রেখে শুয়েছিলাম একটু। সংগ্রাম ইশারা করে ডাকলো। এদিকে এসো, ঘুম পাচ্ছে ভীষণ। শ্যামা খাটের উপর উঠে ওর পাশে গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সংগ্রাম ভ্রুযুগল জড়ো করে তাকালো। অতঃপর শ্যামার বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে তুলল। শ্যামা চমকে তাকালো। সংগ্রামের ভাবান্তর না দেখিয়ে শ্যামাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শ্যামার মাথাটা রাখলো নিজের প্রশস্ত বুকে। দুহাতে জড়িয়ে ধরে চোখ বুজে মোলায়েম স্বরে বলল, এবার ঘুমাও। মুচকি হাসলো শ্যামা। সংগ্রাম চোখ খুলে দেখলো ওর হাসিটুকু। হারিকেনে টিমটিমে আলোয় শ্যামার নাক
ফুলটা চকচক করছে। সংগ্রাম এক হাত ছেড়ে শ্যামার মাথাটা আলতো করে তুলল, নিজের ওষ্ঠ এগিয়ে আলতো পরশ আঁকল শ্যামার নাক ফুলে। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল শ্যামা। সংগ্রাম নীরবে হেসে আবারও জড়িয়ে ধরে চোখ বুজে আলতো স্বরে বলল, সন্তানের জন্য মায়ের কোল, আর একজন স্ত্রীর জন্য স্বামীর বুক। সর্বোৎকৃষ্ট স্থান বেগম, তোমার স্থান আমার বুকে। ঘুমাও তুমি, আমি আছি তোমাকে আগলে রাখার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল শ্যামা। অলকাও উঠেছেন। মা মেয়ে একসাথে অজু করে যে যার ঘরে গিয়ে নামাজ আদায় করে নিল। আজ আর সংগ্রামকে ডাকেনি শ্যামা। সে ঘুমাচ্ছে উবু হয়ে শুয়ে। সারা রাত শ্যামাকে বুকে জড়িয়েছিল সে। এক মুহূর্তের জন্য ছাড়েনি, আলগা করেনি হাতের বাঁধন। ওঠার সময় শ্যামা কোনো রকমে হাত ছাড়িয়ে উঠেছে। নামাজ শেষে শ্যামা একবার বাইরে গিয়ে তাকালো। শীত পড়ছে, আধার আছে এখনো। এখন বাইরে গিয়ে লাভ নেই। শ্যামা আবার উঠে পড়ল খাটে। সংগ্রামের পাশে আধশোয়া হয়ে বসে রইল। নিগুড় অনুভূতিপূর্ণ চোখে তাকিয়ে রইল ঘুমন্ত সংগ্রামের পানে। ঠোঁটের কোণে হাসি ঝুলছে। সংগ্রামের ঠোঁটের কোণের উপরে কালো আঁচিলটা জলজল করছে। শ্যামা এক চিলতে হাসল। একটু ঝুঁকে নিজের শাহাদাত আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে ছুঁয়ে দিল আঁচিলটা। ঠান্ডা স্পর্শে অমনি ঘুমের ঘোরে নড়ে চড়ে উঠল সংগ্রাম। তৎক্ষণাৎ ভ্যাবাচাকা খেয়ে সরে আসলো শ্যামা। আলো ফুটছে বাইরে। অলকা রান্না বসিয়েছেন। শ্যামা ঘর ছেড়ে বেরিয়ে এসে ঠিক আগের মতোই আম্মার পাশে গুটিয়ে বসে আছে। রূপার ঘুম ভাঙেনি এখনো। বালা বা সংগ্রাম কেউই এত সকালে ওঠে না। শ্যামার মনে দ্বিধা কাজ করছে, খসখস করছে সে। দ্বিধা কাটিয়ে শ্যামা প্রশ্ন করল, আব্বা কেমন আছে আম্মা? কাল থেকে একবারও দেখলাম না তারে। অলকার কর্মরত হাত দুটো থমকে যায়। চোখ মুখ শক্ত হয়ে যায় তার। কপালে ভাঁজ পড়ে কয়েক স্তর। তিনি এই বাড়িতে আসার পরই তুমুল কথা কাটাকাটি হয়েছে মোকলেসের সাথে। ভুলটা মোকলেসের, তবু নিজের ভুল স্বীকার করতে নারাজ তিনি। উল্টো দম্ভ খাটায়েন তিনি। অলকা একে একে অনেক প্রশ্ন করেছেন তাকে, উত্তর পায়নি। উত্তর করার প্রয়োজন বোধ করেনি মোকলেস। হাল ছেড়েছেন অলকা। রূপার মুখ পানে তাকিয়ে আর ঝামেলা বাড়ায়নি। শ্যামা আম্মার উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করে, কি হইল আম্মা? আব্বা কেমন আছে? অলকা হাতের কাজ চালিয়ে শক্ত কণ্ঠে উত্তর করলেন, আব্বা কইবি না, আব্বা ডাক শোনার যোগ্যতা তার নাই। তুমি এই কথা কইতাছো আম্মা? হ কইতাছি, তোর দিক দিয়া তার সাথে আব্বা তুল্য সম্মানসূচক ডাকটা যায় না। হ্যাঁ তোর বাপ না, হ্যাঁ ময়না আর রূপার বাপ। কথাটা একটুও বাঁধল না অলকার মুখে। শ্যামা খানিক চুপ থেকে আহত স্বরে বলল, আব্বার কোনো দোষ নাই আম্মা। বিপদে পড়ে আব্বা এমনটা করছিল। টাকা পাইতো জাফর ব্যাপারী, আমারে দিয়া উসুল করতে চাইছিল। টাকার পরিমাণ অনেক। এই পদ্ধতিটা তো কামে আইলো না। এখন কি করবো আব্বা? কি করে এতগুলো টাকা দিব ওই জাফর ব্যাপারীরে? অলকা খানিক থমকালেন। জাফর ব্যাপারীর কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল পুরোপুরি। তিনি ভাবেননি তার বিষয় কি হলো তার। কোনো খোঁজ নেই কেন? বাড়িতে এসে অলকা জানতে পারে গ্রামের নতুন মাতব্বার নিয়োগ সম্পর্কে। জাফর ব্যাপারী কোথায় গেল তাহলে? অলকা ভাবতে ভাবতে শ্যামাকে আনমনে প্রশ্ন করেন, জাফর ব্যাপারীর কি হয়েছে কিছু শুনছ শ্যামা? ছোট জমিদার কি করছেন ওনার লাগে? শ্যামা কপাল কুঁচকে শুধালো। মানে? অলকা খুলে বললেন সবটা। শ্যামা অবাক হলো, বলল না কিছু। বালা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছে। শ্যামা ওর দিকে নজর যেতেই হাসি ফুটল মুখে, বলল, উঠে পড়েছো? ঘুম হয়েছে ঠিকভাবে? বালা উত্তর করল, অনেক দিন পর অনেক শান্তিতে ঘুম হয়েছে কাল। শ্যামা আলতো হাসলো। একটু পর সংগ্রাম উঠবে হয়তো। অলকা চা বসিয়েছেন। বালাকে নিয়ে শ্যামা কলপারের দিকে গেছে। এর মধ্যেই উঠে পড়েছে সংগ্রাম। নিজে থেকেই বেরিয়েছে বাইরে। এদিক ওদিক তাকিয়ে অলকাকে চুলার পাশে দেখে কলপারের দিকে এগোলো সে। শ্যামা বাইরে দাঁড়িয়ে আছে। মাথা বাড়িয়ে অল্প বিস্তর দেখতে পারছে তার প্রিয় নদীর ঘাটটাকে। ঘাটের দিকে আরও কয়েক পা এগোলো সে।
ফাঁকা জায়গা হওয়ায় ঠান্ডার মাঝে নদীর পাড়ের একটা দমকা হাওয়া ছুঁয়ে দিল তাকে। শ্যামা দীর্ঘশ্বাস টানল। শাড়ির আঁচল মাথায় নেই, পেছন থেকে ওর মাথায় আঁচল টেনে তুলে দিল সংগ্রাম। তাৎক্ষণিক পেছন ফিরল শ্যামা। সংগ্রামকে দেখে এক চিলতে হাসল। সংগ্রাম আলতো চুমু একটা ওর কপালে, শান্ত স্বরে বলল, বালা উঠেছে? হুম, আপনি হাত মুখ ধুয়ে ঘরে যান, আমি চা নিয়ে আসছি। সংগ্রাম বাঁশের কঞ্চি ভেঙে দাঁত মাজতে মাজতে এগোলো ঘাটের দিকে। বালা বেরিয়েছে ততক্ষণে। শ্যামা ওকে নিয়ে ঘরে গেছে। রূপাও উঠেছে। খাটে বসেই সব কিছু করতে হয় ওকে। খাট থেকে নামতে গেলে আরেক বিপাকে পড়তে হয়, নয়তো নিজের শরীরের অল্প ভারটুকু সামলানোর মতো শক্তিটুকু অবশেষ নেই ওর মাঝে। শারীরিক মানসিক দুই দিক থেকেই জর্জরিত হয়ে আছে সে। অলকা মেয়েকে হাত মুখ ধুয়ে দিয়ে খাবার ব্যবস্থা করে দিলেন। শ্যামা কিছুক্ষণ অপেক্ষা করলো সংগ্রামের জন্য। সে এখনও আসেনি ঘাট থেকে। শ্যামা বসলো রূপার কাছে। বালা, রূপা, শ্যামা তিনজনেই আছে ঘরে। শ্যামা আকস্মিক প্রশ্ন করলো, দুলাভাই কবে আইব আপা? এই মুহূর্তে তোমার সবচাইতে দুলাভাইরে বেশি প্রয়োজন। রূপার মুখ ভঙ্গিমা বদলে গেল, চোখ মুখ থির হয়ে আসলো। রূপার বাচ্চা মরা ব্যথিত শ্যামার কিছুই জানে না। বাচ্চা মারা যাওয়ার পর রূপাকে ওর শ্বশুরবাড়ি থেকে নানান কটু কথা শোনানো হয়েছে। কটূক্তি করা হয়েছে ওর মাতৃত্ব নিয়ে। গর্ভ অবস্থায় রূপার যত্নের কোনো ত্রুটি ছিল না। ওর শ্বশুরবাড়ির সবাই ওকে অনেক ভালোবাসতো। শ্বশুর শাশুড়ি ওকে যত্নে রাখতো সবসময়। রূপার স্বামী জাভেদও কম নয়, সেও কল্পনার থেকেও বেশি ভালোবাসে রূপাকে। তবে সেই ভালোবাসার ভাঙন ধরেছে ওর বাচ্চা দুটো মারা যাওয়ার পর। বাচ্চা মৃত হয়ে জন্ম নেয়নি, জন্ম হওয়ার পর মৃত হয়েছে তাদের। এর মূল কারণটা যথাসময়ের আগেই তাদের জন্ম। সম্পূর্ণ 8 মাস হওয়ার আগেই জন্ম হয়েছিল বাচ্চাদের। এক্ষেত্রে একটা বাচ্চা হলে বাঁচার সম্ভাবনা ছিল পুরোপুরি। তবে দুটো বাচ্চা হওয়ার দরুন দুটোই পুষ্টিহীনতা এবং অপরিপক্তভাবে জন্ম নিয়েছিল। হাসপাতালে জরুরি অবস্থায় থাকা সত্ত্বেও বাঁচানো যায়নি তাদের। এতে রূপার কোনো হাত ছিল না। তবুও এটা মানতে নারাজ রূপার শ্বশুর শাশুড়ি। তারা তাদের 2 নাতনির মৃত্যুর জন্য দায়ী করেন রূপাকে। অলক্ষণে অপয়া নানান অপবাদ দিয়েছে রূপাকে। রূপার মুখ অবধি দ্বিতীয়বার দেখতে চান না তারা। ওর মৃত বাচ্চাদের মুখ অবধি দেখতে দেওয়া হয়নি রূপাকে। বিভিন্নভাবে ভর্ৎসনা করা হয়েছে ওকে। হাসপাতাল থেকে ওকে আর শ্বশুর বাড়িতে ফিরতে দেওয়া হয়নি। রূপার শ্বশুর শাশুড়ি কড়াভাবে জানিয়ে দিয়েছেন তারা রূপাকে আর কখনো গ্রহণ করবেন না। এমনকি জাভেদের সাথেও সমস্ত যোগাযোগের পথ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছেন। বাচ্চা মারা যাওয়ার পর হাসপাতালে একটা বারের জন্য রূপার সাথে দেখা করতে আসেনি কেউ। এমনকি জাভেদকেও কসমের ভার দেখিয়ে রূপার কাছে যেতে দেওয়া হয়নি। হাসপাতালের সমস্ত খরচ বহন করেছে সংগ্রাম। সংগ্রাম নিজেই মাধবপুরে ওদের নিয়ে আসার ব্যবস্থাও করে দিয়েছে। এসব বিষয় অবগত ছিল না শ্যামা। তবে এখন রূপা সবটা খুলে বলল ওকে। শ্যামা অনুভূতিহীন হয়ে শুনে গেল সবটা। বলতে বলতে পানি গড়ালো রূপার চোখ দিয়ে। শ্যামার চোখ দুটো ছলছল করে উঠছে। বালা পাশে বসে অবাক হয়ে শুনে যাচ্ছে। সবটা বলে স্থির হয়ে গেল রূপা। শ্বাস টানলো বুক ভরে। বুকে পাথর চাপিয়ে রাখার মতো অসম্ভব যন্ত্রণা হচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শ্যামা বাকরুদ্ধ হয়ে পড়ল। এই কদিনে এত কিছু সব হয়ে গেছে। ওর আপার সাথে এত কিছু হয়ে গেছে। শ্যামা চোখ নামাতেই পলক পড়ার সাথে সাথে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়ালো। কিছু বলার আগেই দরজা মারিয়ে ঘরে আসলেন অলকা। পেছন থেকেই বললেন সংগ্রাম ঘরে গেছে। শ্যামাকে চা নিয়ে যেতে বললেন তিনি। বলেই বেরিয়ে গেলেন। শ্যামা চোখ তুলে তাকালো আপার দিকে। রূপা চোখে পানি নিয়ে শ্যামার দৃষ্টি দেখে মুচকি হাসলো। চোখের ইশারায় বোঝালো যেতে। শ্যামা খানিক নিস্তেজ হয়ে বসে থেকে ঘর থেকে বের হলো। একবার ইচ্ছে জাগলো আপাকে শক্ত করে জড়িয়ে ধরার, কিন্তু ধরল না। 1 কাপ চা নিয়ে ঘরের দিকে এগোলো। সংগ্রাম পাঞ্জাবি পরিবর্তন করে পাঞ্জাবির হাতাগুলো কোনই পর্যন্ত গোছাচ্ছে খাটের পাশে দাঁড়িয়ে। শ্যামাকে দেখে স্বভাবসুলভ হাসলো।
শ্যামা এগিয়ে গিয়ে চায়ের কাপ সামনে রাখলো, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সংগ্রামের দিকে। আপা কত সুন্দর, তবুও যদি ওর সাথে ওর শ্বশুরবাড়ির লোক এমন করতে পারে, তাহলে শ্যামার সাথেও তো করতে পারে। শ্যামা কালো, সবাই বলে, আহামরি সুন্দরও নয়। সংগ্রামের চোখে ও কেমন সেটাও ও জানে না। সংগ্রামের ওর থেকে মুগ্ধতার তৃপ্তি সরে গেলে কি হবে? সংগ্রাম ছেড়ে দেবে ওকে? তার উপর ওরা জমিদার, ওদের ব্যবহার্য এক জিনিসে মায়া থাকে না, আসক্তি কেটে যায় কম সময়ের মধ্যেই। উল্টাপাল্টা চিন্তা মনে আসতেই আটকে উঠল শ্যামা, শব্দ করে হেঁচকি তুলল একটা। সংগ্রাম তাৎক্ষণিক তাকালো, শ্যামার হাবভাব দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হচ্ছে বেগম? কি দেখছো এভাবে? খুব বেশি ভালো লাগছে আমায়? সবসময়ই ভালো লাগে আপনাকে। তোমাকেও। বলেই ঠোঁট চেপে হাসলো সংগ্রাম, চায়ের কাপ হাতে তুলে বসলো। শ্যামা অসার কণ্ঠে বলে বসলো, আমার উপর আসক্তি কেটে গেলে আমাকে ছেড়ে দেবেন আপনি? তবদা খেলো সংগ্রাম, বিস্ময়ে স্বরে শুধালো, কি বলছো এসব? তোমাকে আমি ছাড়তে যাবো কেন? দুলাভাই বলেছিল আপাকে কখনো ছাড়বে না। উনি অনেক ভালোবাসতেন আপাকে, তবুও আপাকে একলা ছাড়লো যে। এলো না কেন? আপা তো সুন্দর, তবুও এমনটা হলো। আর আমি তো, আমাকেও আপনি একসময় ছেড়ে দেবেন, তাই না? সংগ্রামের চোয়াল শক্ত হলো শ্যামার কথায়, তবে ওর ভয়ের কারণ বুঝতে পেরে স্বাভাবিক হলো সংগ্রাম। শ্যামাকে টেনে ওর পাশে বসালো, মোলায়েম কণ্ঠে বলল, তোমাকে ছাড়বো একদিন, যেদিনের পর আমার আর নিঃশ্বাস চলবে না। যেদিন এই নিঃশ্বাস থেমে যাবে সেদিন ছাড়বো তোমায়। তবে সেটা শুধু এই জগতে, পরের জগতে আবারও ধরবো তোমায়। সে জগতের কিন্তু কোনো শেষ নেই। আমার উপর মায়া হয়, তাই না? তাই এইসব বলেন? হয়তো ভীষণ মায়া হয়, সে মায়ের জালে আটকে পড়েছে আমি। মায়া কিন্তু কেটে যায় এক সময়। তোমার প্রতি আমার মায়া কখনো কাটবে না বেগম। মায়া গাছের শেকড়ের নাই, যত লালন করবো ততই বাড়বে। শ্যামা চোখ নামালো, চোখ দুটো ভেজা। সংগ্রাম ওর চিবুক ধরে মুখটা উঁচিয়ে বলল, ভয় পাও আমাকে হারানোর? আমার থেকে দূরে সরে যাওয়ার ভয় পাও? নিজের দুর্বলতার কথা কাউকে বলতে নেই। মানুষ মানুষের দুর্বলতাকে কাজে লাগায়। আমি তোমার দুর্বলতা? আমি যদি তোমার দুর্বলতা হই, তাহলে তুমিও কিন্তু আমার দুর্বলতা। সংগ্রাম জোয়ারদার নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে রূপান্তরিত করে, যে শক্তি কখনই হারাতে দেয় না নিজের কাছ থেকে। তোমাকেও দেবে না। তোমার দুর্বলতা তুমি প্রকাশ করো চোখের পানি দিয়ে, অথচ সংগ্রাম জোয়ারদারের শক্তি দুর্বল হয় তার বেগমের চোখের পানি দেখলে। শুনেছি স্বামী আর স্ত্রীকে হাত আর চোখের সাথে তুলনা করা হয়েছে। হাতে ব্যথা পেলে চোখে পানি আসে, আর সেই চোখের পানি কিন্তু হাতেই মুছিয়ে দেয়। আমি যদি তোমার ব্যথার কারণ হই, তাহলে তুমি কাঁদো, আমি মুছিয়ে দেব তোমার চোখের পানি। একটুও কপটতা করবো না এতে। শ্যামা এ পর্যায়ে কাঁদলো না, ভেজা চোখ ভেজাই রইল, পানি গড়ালো না। ভাবনায় অন্য কিছু আসতেই প্রসঙ্গ পাল্টালো সে। ছোট জমিদার সাহেব, বেগম। জাফর ব্যাপারী কোথায়? ওনার কোনো খোঁজ নেই কেন? উনি ওনার কর্মফল ভোগ করেছেন, ওনার জায়গাতেই আছেন উনি। যেখানে ওনার থাকার কথা সেখানে। কি করেছেন আপনি ওনার সাথে? কিছুই করিনি, শুধু শাস্তি দিয়েছি একটা, যেটার যোগ্য ছিলেন উনি। ওনার প্রাপ্যটুকু বুঝিয়ে দিয়েছে ওনাকে। কি শাস্তি? সংগ্রাম আলগোছে শ্যামার ছোট ছোট চুলগুলো ওর কানের পাশে গুজে দিল, হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে ভাববে, আর আমি তুমি সহ বাকি সব কিছু সামলে নেব। শেষের কথাটা বাইরে দাঁড়িয়ে থাকা অলকার কানে পৌঁছালো। চোখ মুখ ভার হয়ে উঠল তার, শীতলতায় ছেয়ে গেল মাতৃহৃদয়। আজ ভীষণ সুখ লাগলো অলকার, বুকটা ভরে উঠল সুভাষে। একজন মায়ের কাছে তার মেয়ের জন্য এর থেকে বড় চাওয়ার কী বা হতে পারে? চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছেন অলকা। এসব কি কখনো ভেবেছিলেন তিনি? দুপুরের দিকে ফুলি এসেছে, কাল রাতেই খবর পেয়েছিল সে, তবে আসতে পারেনি। আজ দিন আগের ভাগেও আসতে পারেনি, এখন একটু ফাঁক পেতেই ছুটে এসেছে। আহাদের সাথে এসেছে সে। আহাদ আসা মাত্রই সংগ্রাম বেরিয়ে গেছে ওর সাথে। ফুলি এক চিৎকার করে বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকেছে। শ্যামা বালা সহ সবে ঘর থেকে বেরিয়েছিল। ফুলের চিৎকারে হকচকিয়ে যায় শ্যামা। দুজনের দৃষ্টি মিলতেই মুহূর্তেই মিলিত হয় দুই বান্ধবীর দুটি প্রাণ।
একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ওরা। বালা হাসে পাশ থেকে, চোখ ভরে দেখে দুজনকে। শ্যামাকে ওর আসলেই ভাগ্যবতী মনে হয়। ফুলি শ্যামাকে একটু ছেড়ে উত্তেজিত হয়ে বলে, শ্যামা, প্রাণ আমার, কেমন আসোস তুই? শ্যামা একই উত্তেজিত স্বরে উত্তর করে, আমি ভালো আছি ফুলি, তুই তুই কেমন আছিস? আমার কথা মনে পড়ে নাই তোর? সেদিনের পর একবারও গেলি না কেন আমার কাছে? ফুলি হেসেই উত্তর দেয়, আমি যাবো কেমনে? আম্মু অসুস্থ, মনে হয় আর বাঁচবো না। হেঁটে রাইখা যাই কেমনে? দেখ, তুইও সইলা গেলি, আম্মু সইলা যাইব, আমার আর কেউ রইল না রে। শ্যামার মুখটা মলিন হয়, হাসি চুপসে গেল। চাপা স্বরে বলল, কাকে কিছু হইব না, তার আগে তোরে বিয়া দিব এবার। আইস ছোট জমিদার আসুক, আমি কথা কমু তার লগে, আদ ভাইয়ের লগে হে বিয়া দিব তোর। খুব ভালো হইব তাইলে, তাই না? ফুলি বলল, ঘাটে যাই চল, কতদিন যাই না, তোকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। বাড়ি থাকাই এখন আর বাইর হইতে ইচ্ছা করে না আমার। শ্যামা, ফুলি, বালাসহ ঘাটে গেল তিনজন। নিচের সিঁড়িতে পানিতে পা ডুবিয়ে বসলো তিনজন। বালা এখনও দেখছে ওদের দুজনকে। শ্যামা আর ফুলি গা ঘেঁষে বসেছে, বালা একটু ফাঁক। শ্যামা ওকে টেনে নিজের কাছে নিয়ে আসলো, ওর হাতটা শক্ত করে ধরলো, অন্য হাত দিয়ে ফুলির হাত শক্ত করে ধরলো। আজ থেকে আমরা তিনজন সই। বালা অদ্ভুত স্বরে প্রশ্ন করলো। আমিও? ফুলি বলে উঠল, তুমিও? তবে তুমি আমার সাথে সই পাতাও আগে। শ্যামার তো বিয়া হইয়া গেছে, ওই থাকবো ওর ছোট জমিদারের লগে, আর তুমি আর আমি এক লগেই থাকবো। গ্যারাম ঘুরবা? চলো, তোমারে গ্যারাম ঘুরাইয়া লইয়া আহি। বালা খুশি হলো। গ্রামে ঘোরা হয়নি তেমন, আর এই মাধবপুরে তো কোনো দিন আসেনি বালা। সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, যাবো আমি, নিয়ে যাবে? শ্যামা, তুমিও চলো, খুব মজা হবে। শ্যামা মাথা নাড়ালো, নিচু স্বরে বলল, আমি বাইরে যাই না বালা, আর এখন তো আরও যাব না। তুমি যাও ফুলির সাথে, ও তোমাকে পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে আসবে। তাহলে থাক, তুমি না গেলে আমিও যাব না। অনেকদিন পর সখীদের কাছে পেয়েছো, গল্প করো ওদের সাথে, আমি শুনি তোমাদের গল্প। ফুলি গল্প জুড়ে দিল। বকবক করতে একটুও ক্লান্তি আসে না ওর। শ্যামা আর বালা নীরবে শুনছে ওর কথা। দুপুরের সময়টা অনেকটা গড়িয়েছে, ওরা তিনজন এখনও সেই একইভাবে বসে আছে। বাড়ির ভেতরে এই সময় আঙিনায় কেউ নেই। রূপা ঘরে আছে। নামাজের পর মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছেন অলকা। ঘরে আছে দুজন। দরজায় ধপ করে একটা শব্দ হতেই তড়িৎ বেগে দুজনেই চমকে তাকালো সেই দিকে। দরজার কাছে দাঁড়িয়ে আছে ময়না, চোখ দুটো স্থির হয়ে তাদের দিকেই নিবদ্ধ। অলকা আর রূপা অবিশ্বাস্য নয়নে একে অপরের দিকে তাকালেন। পুনরায় তাকালেন ময়নার দিকে। ময়না কাতর হয়ে ঠোঁট দুটো প্রসারিত করলো, এগিয়ে আসলো দরজা থেকে। হাতের ছোট্ট কাপড়ের ব্যাগটা পাশে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, কেমন আছো আম্মা? অলকা এখনো কিংকর্তব্য বিমূঢ়, চোখে অবিশ্বাস। ময়নাও কেমন শুকিয়ে গেছে, ফর্সা ধবধবে মসৃণ মুখের আদল পাল্টে গেছে, চোখের নিচের চামড়ায় কালি পড়েছে। অলকার স্তম্ভিত। ফিরতে উঠে দাঁড়ালেন তিনি, অবিশ্বাস্য নিয়েই শুধালেন, ময়না তুই? আমি আসমো এটা আশা করো নাই, তাই না আম্মা? না মা, কেমন আছো তুই? আমি ভালো আছি আম্মা। তুমি আর আপা, আপা কেমন আছো তুমি? রূপা ঘৃণিত দৃষ্টি ফিরিয়ে নিল। ময়নার সাথে অনেকদিন পর দেখা হলো, তবুও মনে পড়ল পুরনো ঘটনা। রূপার দৃষ্টি সরাতেই ময়না হেসে ফেলল, অলকাকে জড়িয়ে ধরল, চোখ বন্ধ করে অনুভব করলো আম্মাকে। অথচ এত দিন এত বছর এমন অনুভূতি কখনো আসেনি। অলকা মেয়েকে ছেড়ে জিজ্ঞেস করলেন, জামাই আইছে? না আম্মা, তয় আরাফাত সাহেব আইছে, তার লগেই আইছিলাম আমি। আইজ তো আউনের কথা ছিল, তার সময় ঘটনা অবস্থা সবকিছু পাল্টাইলো, তিনি আইছে। অলকা ছ্যাদ করে উঠল, দ্রুত বের হলো বাইরে। উঠানে ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছে আফতাব। অলকাকে দেখে মুচকি হাসলো সে, সালাম দিল স্বাভাবিকভাবে। অলকা শুল্ক ঢোক গিললেন, ভালো আছেন আম্মা? জি বাবা, কিন্তু তুমি তুমি এইখানে কেন আইছো বাবা? ময়নারে দিতে আইছো? না আম্মা, আমি শ্যামার কাছে এসেছি, বসতে বলবেন না?
অলকা অপ্রস্তুত হয়ে পড়লেন। আফতাব নিচে গিয়ে উঠে বসলো বারান্দায়। অলকার অবস্থা বুঝেও জিজ্ঞেস করলো, শ্যামা কোথায় আম্মা? শুনলাম কাল এসেছে। সবটা যাই নাও, কেন আইছো বাবা? ওই যে বললাম শ্যামার কাছে এসেছি, ওর সাথে একবার দেখা করতে চাই আমি। আমি তো কথা দিয়েছিলাম ঠিক 14 দিন পর আজকের এই শুক্রবারের দিন আসবো আমি। কথা দিয়ে কথা না রাখা মোনাফিকের কাজ। আমি মোনাফিক হতে চাই না আম্মা, তাই এসেছি। যে আসিলায় আমনের কথা আসিল, সেই হেতু পরিবর্তন হইয়া গেছে বাবা। তুই জানো সবটা, সে আমার বিয়া হইয়া গেছে, ও এখন বিবাহিত। জানি আম্মা, সবটা জানি। আপনাকে আম্মার ডাকের অধিকার পেয়েছিলাম, যে কারণে অধিকারটা পেলাম, দেখুন সে কারণটা, সেই সম্পর্কটা অসম্পূর্ণ থেকে গেল। আমাদের হাত আসিল না কোনো কিছুতে, আমারে ক্ষমা কইরা দিও বাবা। না আম্মা, এভাবে বলবেন না। ভাগ্যের রেখা নিজ কেন্দ্রে বিন্দুতে চলমান, এতে হাত থাকে না কারোর। দেখুন, ভাগ্যে ছিল বলে একবার আমার আব্বার দ্বারা আপনারা ঠকলেন, আর এবার ভাগ্যের দ্বারা আমি হারলাম। তবে আমি খুশি হয়েছি আম্মা, আপনার মেয়ের জমিদারের ছেলের সাথে বিয়ে হয়েছে। প্রসন্ন ভাগ্য তার। আমার সাথে থাকলে ভাতের অভাব হতো। অলকা বললেন না কিছু। আফতাব উঠে দাঁড়ালো, শ্যামার ঘরের দিকে তাকালো একবার, চোখ সরিয়ে বলল, যদি অনুমতি দেন তাহলে আপনার মেয়ের সাথে আমি একবার দেখা করতে চাই আম্মা। কোনো অসৎ উদ্দেশ্য নয়, শুধু কয়েকটা কথা বলবো। সে এখন পরনারী, আমি বেগানা পুরুষ, তবুও দুটো কথা বলার সুযোগ করে দিতেন যদি। অলকা আহত স্বরে বললেন, ছোট জমিদার মানে শ্যামার স্বামী বাড়িতে নেই, শ্যামাও ঘরে নেই। ও ঘাটে আছে আপনার মেয়ে, ওদিক থেকে নদী পারের সময় দেখলাম। অলকাকে থামিয়ে বলল আফতাব। অলকা কথা না বাড়িয়ে এগুলো ঘাটের দিকে। ওর ইচ্ছে করলো না আফতাবকে না করতে। শ্যামা বাদে পেছন থেকে বালা আর ফুলিকে ডাকলো অলকা। শ্যামা উঠে আসতে নিলে অলকা শক্ত কণ্ঠে বলল, মাথায় ঘুমটা টান শ্যামা, এইখানেই থাক, কেউ একজন আইবো তোর লগে দেখা করতে। শ্যামা বুঝলো না কিছু। অলকা চলে যেতে শ্যামা ঘোমটা টেনে নিচ থেকে ঘাটের উপরে আসলো, দাঁড়ালো সেখানে। মনটা খসখস করছে। আম্মা কি বলল? কে আসবে? ছোট জমিদার আসবে? কিন্তু তিনি এভাবে আসবেন কেন? শ্যামার ভাবনার ছেদ ঘটল পুরুষালী কাতর কণ্ঠে। ভালো আছেন শ্যামা? হকচকিয়ে পেছন ফিরতে গিয়ে অনুচ্চারিত দ্বিধায় ফিরলেন না শ্যামা। বক্ষস্থল আটকে উঠল অলকার মতোই। কণ্ঠের মালিক পরিচিত, একদিনের পরিচয় তার সাথে, এক পলকের সাক্ষাতের পরিচিত তিনি। শ্যামা ঘন পলক ফেলল এদিক ওদিক, জোরে জোরে শ্বাস টানতে লাগলো। আফতাব আবারও বলল, জিজ্ঞেস করছি বা কেন? আপনি তো ভালোই আছেন, দেখতেই পারছি। শ্যামার পরনে দামি শাড়ি, হাতে একজোড়া চিকন বালা। শ্যামার মুখ না দেখে বলল, আমার সাথে জড়ালে বোধহয় ভালো থাকতেন না শ্যামা, তাই আল্লাহ সরিয়ে দিয়েছেন আপনাকে। শ্যামা কথা ফোটালো মুখে। আপনি এখানে? হুম, আসার কথা ছিল তো আজ, মনে নেই? বলে গেছিলাম আপনাকে ঠিক 14 দিন পর আসবো, তাই এসেছি। আপনার এখন এখানে আসার মানে নেই কোনো? জানি, সবটা জেনে এসেছি। তাহলে আসতে গেলেন কেন? সব কিছুর যে মানে খুঁজতে নেই, ওই যে বললাম আসতে চেয়েছিলাম, তাই এসেছি। শ্যামা নিশ্চুপ। আফতাবের কথাগুলো কাতর শোনাচ্ছে। এতক্ষণ অলকার সামনে যখন কথা বলছিল তখন গলা কাঁপেনি, এখন কাঁপছে। কম্পিত হয়ে উচ্চারিত হচ্ছে প্রতিটা শব্দ। শ্যামা তাকায়নি একবারও, আফতাবের চোখের দৃষ্টি লক্ষ্য করেনি। লক্ষ্য করলে হয়তো বুঝতো ওর অক্ষি যুগলো ভেজা। আফতাব ভেজা কণ্ঠে কেমন করে যেন বলল, সারা জীবন সামলে রাখলেন নিজেকে, অথচ আমার জন্য নিজেকে এই 14টা দিন সামলে রাখতে পারলেন না শ্যামা। আমাকেও দায়িত্বটা দিলেন না আপনাকে সামলানোর। এসব কথার কোনো মানে নেই জনাব। আফতাব হাসলো। বললাম তো, সব কিছুর মানে খুঁজতে নেই। আমি এখন অন্যের স্ত্রী। জানি, সংগ্রাম জোয়ারদারের স্ত্রী আপনি। দেখেছি আমি আপনার স্বামীকে, অত্যাধিক সুপুরুষ তিনি। শ্যামা বেশি কথা বলে না আফতাব জানে, আর এই ধরনের কথায় শ্যামার পাল্টা উত্তর আশা করাও যায় না। আফতাব নিজ থেকেই বলল,
আজকেও চোখ এড়িয়ে চলতে হচ্ছে আপনাকে, অথচ কথা ছিল হালালভাবে চোখে চোখ রেখে কথা বলার। আপনার সাথে এখন কথা বলাটাও হারাম। তাহলে হারাম কাজে জড়াতে হবে না আপনাকে। সবসময় ভালো থাকবেন শ্যামা, সুখী হন, নিজের সংসারে ভালো থাকুন সব সময়। নিজের স্বামীর সংসার নিয়ে থাকুন আপনি। আমি শুধু একবার দেখতে আসলাম, দোয়া করি অনেক। আচ্ছা শ্যামা, আপনি কি মনে রাখবেন আমায়? আমি কিন্তু মনে রাখবো, কখনো ভুলবো না। মানুষ তো কত কিছুই মনে রাখে, সেই তালিকায় রেখে হলেও মনে রাখেন আমায়। কেউ একজন আপনার জন্য সব সময় দোয়া করবে, এটাও মনে রাখেন। আজ আসি, এই জীবনে আর দেখা নাও হতে পারে। ভালো থাকবেন। কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা না করে পেছন ফিরল। চলো চলো চোখ মুছে সামনে তাকাতেই পা থমকে গেল আফতাবের। ঠিক পেছনে একটু দূরে সংগ্রাম দাঁড়িয়ে আছে স্বভাব সুলভ, পেছনে হাত গুটিয়ে, চোখ মুখের ভঙ্গিমা স্বাভাবিক। আফতাব ওকে দেখেছিল একবার, শ্যামার বিয়ের খবর পেয়েই সে এসেছিল এই গ্রামে। সব কিছু জেনে জমিদার গ্রামেও গিয়েছিল, সেখানে দেখেছে সংগ্রামকে। সংগ্রাম আফতাবকে চেনে কিনা জানা নেই তার। সংগ্রামের তীক্ষ্ণ চাহনি দেখে আফতাব জোরপূর্বক হাসার চেষ্টা করলো। সালাম নেবেন জমিদার সাহেব। জমিদার সাহেব সম্বোধন শুনে শ্যামা পেছন ফিরল তাৎক্ষণিক। সংগ্রাম চাইল ওর পানি, চোখাচোখি হলো দুজনে। শ্যামা পল্লবদয় কাঁপলো অজানা আশঙ্কায়। তবে শ্যামার ভাবনাকে ভুল প্রমাণিত করে সংগ্রাম আফতাবের দিকে তাকিয়ে হাসলো। সালামের উত্তর করলো স্বাভাবিকভাবেই, শান্ত স্বরে বলল, চিনি আপনাকে। আফতাব হাসার চেষ্টা করলো, বিরতিহীন বলল, চেনার কথা ছিল না, তবুও চেনেন, যেন খুশি হলাম। আমার চেনাটা বোধহয় উচিত ছিল। কিছু মনে করবেন না, আপনার অনুমতি ব্যতীত আপনার স্ত্রীর সাথে কয়েকটা কথা বললাম। ভালো থাকবেন জমিদার সাহেব, ভালো রাখবেন আপনার স্ত্রীকে। আমি তো পেলাম না, আপনি পেয়েছেন, অযত্ন হতে দিয়েন না। কথা শেষ হতেই এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত গটগট পা ফেলে বাড়ির পেছনের দিক দিয়ে বেরিয়ে গেল সে। ভেতরেও ঢুকলো না, সদরঘাটের দিকে এগোলো। একবারও পিছু টানিয়ে ফিরল না শ্যামার দিকে। অধিকার ব্যথিত কোনো প্রকার পিছু টান থাকাটাও ঠিক নয়। আফতাব যেতে সংগ্রাম চোখ ফিরিয়ে তাকালো শ্যামার দিকে, নরম দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্যামা আগে থেকেই তাকিয়েছিল, দুজনের দৃষ্টি শীতল। সংগ্রাম এগিয়ে গিয়ে বড় আম গাছটার নিচে বসলো, দীর্ঘ তপ্ত শ্বাস ফেললো একটা। শ্যামা আঁচল পায়ে ঠায় দাঁড়িয়ে আছে, নিস্তব্ধতা বিরাজমান পুরো ঘাটে। কারোর মুখে কোনো রানী, দু একটা পাখির ডাক ভেসে আসছে গাছের উপর থেকে। নদীর পাড়ের শিরশির হাওয়া বইছে, ঘাটে ঢেউ আছড়ে পড়ার শব্দ শোনা যাচ্ছে অল্প বিস্তর। শ্যামার শ্বাস জোরালো হচ্ছে, সংগ্রাম তাকিয়ে আছে নদীর পানে। সংগ্রামকেও কি ভুল বুঝলো? শ্যামা দাঁড়িয়ে না থেকে এগোলো দৃঢ় পায়ে। কিছু বলার জন্য উদ্যত হতেই সকল প্রতিবন্ধতার মাঝে কোথাও থেকে পুরুষালী ভাঙা কণ্ঠের স্বরে গানের আওয়াজ ভেসে আসলো ঢেউয়ে ঢেউয়ে। নদীর কলকল ঢেউয়ের শব্দের সাথে তাল মিলিয়ে কানে এসে ধরা দিল, মেঘের উপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় ও দূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সন্ধ্যা গড়িয়েছে। সংগ্রাম আবারও বেরিয়েছে আহাদের সাথে। মোকলেস বাড়ি ফিরেছেন আধার হতেই। শ্যামা, বালা, রূপা নিজেদের ঘরেই আছে।
ময়নাও আছে, সে থাকবে কিছুদিন। বিয়ের পর তো আর এসে থাকা হয়নি তেমন। মোকলেস ফিরে নিজের মতো করেই গোসল সেরে কাকুরি বুড়ির ঘরে ঢুকেছে। গলা খাকারি দিয়ে একবার বার্তা পাঠিয়ে জানান দিয়েছে নিজের বাড়ি ফেরার কথা। অলকা মেয়েদের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তার ঘরেই আছে সবাই। তিনি বেরিয়ে এসে খাবার বেড়ে কাকুরি বুড়ির ঘরে নিয়ে আসেন। মোকলেস একবার চোখ তুলে তাকান তার দিকে। অলকা কথা না বলে খাবারের প্লেট রাখে নিজের মতো করেই বেরিয়ে আসার জন্য পা বাড়ান। মোকলেসের সাথে কোনো কথা বলার রুচি বা ইচ্ছে কোনোটাই নেই তার। তিনি পা বাড়াতে মোকলেস খ্যাটখ্যাটে তিরস্কারের স্বরে বলে ওঠে, কবে যাইব তোর এই মাইয়া? থাকবো আর কয়দিন? এত কিছুর পরেও আমার এই বাড়িতে আইতে শরম করলো না? অলকা থমকে দাঁড়ালো। চোখ মুখ শক্ত হয়ে গেল নিমিষেই। ঝট করে ঘুরে দাঁড়ালেন তিনি। কাকুরি বুড়ি একপাশে আছেন, তার মুখ অবয়বে স্পষ্ট বিরক্তি। অলকা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, আপনার শরম করলো না এত কিছুর পরে ওই কথা কইতে? সি! মোকলেস কটমট করে দাঁতের দাঁত পিষলেন। অলকার কথাটা বেশ গায়ে লাগলো তার। এমনিতেই শ্যামাকে তিনি দু চোখে দেখতে পারেন না, তার উপর ওর জন্য গতকাল থেকে এক প্রকার পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে। সংগ্রামের সামনে কিছুতেই পড়তে চান না তিনি। সংগ্রাম বাড়িতে নেই, একটু দম্ভ খাটাতেই পারেন এখন। জমিদারের ছেলের সাথে বিয়ে হয়েছে বলে কি ওই মেয়েকে নিয়ে কিছু বলা যাবে না নাকি? বলার সুযোগ যেহেতু পেয়েছেন, এটা হাতছাড়া করা যায় না। মোকলেস গজগজ করে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব ওই মাইয়ারে এই বাড়ি থাইকা চলে যাইতে কইবি। জমিদারের পড়ার লগে বিয়া হয়েছে তো কপাল খুলছে না। আবার কেন আইছে এখানে? আমার বাড়ির অন্ন ধ্বংস করতে আইছে দলবল নিয়া, নাকি জমিদার মুখ দেখা বাড়ি থেকে বাইর করে দিছে? জমিদারের পোলা আবার স্বাদ মিটলে ছাইরা দিব না তো? অলকার ঘৃণা লাগলো মোকলেসের কথায়। রিরি করে জ্বলে উঠল গা। নাক মুখ কুঁচকে ফেললেন তিনি। ঘৃণিত কণ্ঠে বললেন, সি! এই আপনি তিন মাইয়ের বাপ, লজ্জা করে না আপনার? ওরা অন্যে ধ্বংস করতে আইছে আপনার? আরে ওরা তো নিজেদের অন্যের ব্যবস্থা নিজেই কইরা লইয়া আইছে। আপনার বাড়ির এক দানা অন্যে গেলার রুচিটুকুও নাইও না গো। নিজে পুরা গ্রামে যে বুক ফুলাইয়া ঘুইরা বেড়াইতেছেন কার লাইগা বলেন? এইভাবে বুক ফুলাইয়া মানুষের সম্মান পাওয়ার যোগ্যতা আছে আপনার? গত এক সপ্তাহ থাইকা কার লাইগা পাইতাছেন এই সম্মান, এই মজাটা কন? মোকলেস থতমত খেল। তৎক্ষণাৎ কথার পরিপ্রেক্ষিতে বলার মতো ভাষা পেল না, তবুও নড়ল না নিজ ভাবনা থেকে। আবারও বলল, দেখমু কতদিন থাকে তোর মাইয়া জমিদারের এই সংসার। এবার কাকুরি বুড়ির উদ্দেশ্যে বলল, আম্মা, শুনলাম ময়না আইছে। ওইও আমার কাছে আইলো না তো একবারও। তার লগে আইলো মাইয়াটা। ঠিক আছে তো সব? আমাদের পর খাইছে কিছু? অলকা স্থির হলেন। কাতর হয়ে আসলো পুরো শরীর, দৃষ্টি কাঁপল। এভাবে যদি শ্যামার বিষয় ভাবত, এটা বোধহয় বাস্তব হতে পারত না কখনো। অলকা আর কিছু বললেন না। বড় বড় কদম ফেলে দ্রুত বেরিয়ে আসলেন ঘর থেকে। ময়নাকে দেখে শ্যামা বেশ খুশি। ময়না চঞ্চল ছিল সর্বদা, তবে এখন পাল্টেছে অনেক। গায়ের চামড়ায় কালচে কড়া পড়েছে, আগের তুলনায় শুকিয়েছে। শ্যামা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ময়নাকে। কেমন যেন খুঁতখুত লাগছে মনে, আনচান করছে ভেতরটা। ময়নার হাব ভাব, কথাবার্তা, চেহারা সব কিছুতেই পরিবর্তন এসেছে। বিয়ের পর পরিবর্তন আসে, তবে ময়নার পরিবর্তন আলাদা। শ্যামা পুরনো ঘটনা ঘেটে আন্দাজে আটকে উঠছে নিজে নিজেই। ময়নাকে নিয়ে সন্দিহান সে। অনেক সময় ধরে কথার মাঝে ময়নার চাল চলন লক্ষ্য করলো শ্যামা। ওদের গল্পের মাঝে সংগ্রাম আসলো বাড়িতে। শ্যামা উঠে গেল নিজের ঘরে। সেই বিকেলের পর বেরিয়েছিল সংগ্রাম। তখন থেকে শ্যামার সাথে একটা কথাও বলেনি। জমিদারের রাতের খাবারের সময় হয়নি এখনো, তবে শ্যামাদের বাড়িতে সন্ধ্যা হতেই রাতের খাবার খাওয়া শেষ হয়ে যায় সবার। সবাই খেয়েছে রাতের খাবার, শ্যামা খায়নি। সংগ্রাম আসতেই অলকা খাবার বেড়ে পাঠিয়েছেন। শ্যামা আগ বাড়িয়ে বলছে না কিছু। অজানা আশঙ্কায় ছটফট করছে মনটা। তখন সংগ্রাম ওকে ভুল বুঝলো না তো? সংগ্রামের ভাবভঙ্গিমা দেখেও কোনো কিছু বোঝার উপায় নেই। বরাবরের মতো চোখ মুখ শক্ত তার, তবে শ্যামার সামনে শক্ত থাকতে পারে না সে, কোমল হয়ে আসে। খাবার বেড়ে সামনে বসে আছে শ্যামা। সংগ্রামও কিছু বলছে না। অবশেষে শ্যামার নীরবতা দেখে সংগ্রাম নিজেই বলে উঠল, কি হলো, খাবে না?
আপনি আমার সাথে কথা বলছেন না কেন? এই তো বললাম, এতক্ষণ তো ছিলাম না, কখন কথা বলবো? আমাকে ভুল বুঝবেন না। আমি ওনার সাথে কথা বলতে চাইনি। আমি জানতাম না উনি আসবেন। মাথা নুয়ে রেখেছে শ্যামা, হাত দুটো কসলাকসলি করছে। সংগ্রাম কপাল কুঁচকে তাকিয়ে মৃদু হাসলো, শান্ত কণ্ঠে বলল। কে বললো আমি তোমায় ভুল বুঝেছি? শ্যামা তাকালো, কাপা গলায় বলল। সেই কখন বেরিয়ে গিয়েছিলেন? যাওয়ার আগে একবারও বলে যাননি আমায়? কথাও বলেননি। তাই ভাবলে আমি রেগে গেছি? হ্যাঁ বলতে না পেরে শ্যামা চোখ সরালো। সংগ্রাম আবারও বলল। আমি জানতাম আফতাব আসবেন, তাই মাঝপথে ফিরে এসেছিলাম। চাইলে আটকাতে পারতাম তাকে, আটকায়নি। বলেছিলাম না, আমার শ্যামা সুন্দরীর সৌন্দর্য যে পুরুষকে আকৃষ্ট করতে পারবে না সে কোনো পুরুষই নয়। আফতাব পুরুষ বটে, তাই তো আবার এসেছিল আজ। সে তোমাকে না দেখিয়ে পছন্দ করেছিল, রাজি হয়েছিল বিয়েতে, এটাও জানি। শ্যামা অবাক হলো, বিস্ময় স্বরে শুধালো। এত কিছু কিভাবে জানলেন? সংগ্রাম হাসলো। শ্যামার কপালের পাশের চুলগুলো আলতো স্পর্শে কানের পাশে গুজে দিয়ে বলল। শোনো বেগম, আমি সংগ্রাম জোয়ারদার। তুমি নিজেকে গত 19 বছরে যতটা চেনোনি, এই কদিনে আমার জীবনে আসার পর তোমার তার থেকে অধিক বেশি ভালো করে চিনে ফেলেছি আমি। তোমার জীবনের এক একটা মুহূর্ত সম্পর্কে জানি আমি। শ্যামার অনুভূতি এই সময় কি হওয়া উচিত বুঝলো না সে। ভাবনায় ডুবলো সে। সংগ্রাম ভাবনার ছেদ ঘটিয়ে ডাকলো। কি হলো বেগম, খাবে না? খেতে পেয়েছে আমার। খেয়ে নিন। আজ না হয় তুমি খাইয়ে দাও, আমার হাতে তো খেয়েছ, আজ তোমার হাতে খাবো আমি। নিজের এমন একটা বেগম থাকলে নিজের হাতে খেতে আলসেমি তো লাগবে। বলে এই ঠোঁট কামড়ে ভ্রু নাচালো। মুচকি হাসলো শ্যামা। মাঝে মাঝে কেমন ঘোর লাগে। এমনটা কি সত্যি ওর জীবনে হচ্ছে, ঘটছে এমন ঘটনা, নাকি সব ভ্রম? এখনো ভ্রম মনে হয় এসব কিছু। মনে হয় কোনো এক খরা পড়া সকালে ঘুম ভাঙলে, স্বপ্ন শেষ হয়ে গেলে সব শেষ, আর থাকবে না। খাওয়ার পালা চুকিয়ে এবার ঘুমানোর পালা। সংগ্রামের বুকে মাথা রেখে শুয়ে আছে শ্যামা। সংগ্রামের বক্ষ হৃৎস্পন্দনে স্পষ্ট কর্ণগহ্বরে পৌঁছাচ্ছে। ঢিপ ঢিপ করে শব্দ হচ্ছে। শ্যামার এক হাত ধরে সেই তখন থেকে উল্টে পাল্টে দেখছে সংগ্রাম। দুজনের নীরবতা। হারিকেনের আলো পুরোপুরি নেভায়নি, আবছা আলো জ্বলছে ঘরে। ঝিঝি পোকারা ডাকছে ঘরের পেছনে। শ্যামা নীরবে অনুভব করছে সংগ্রামের গায়ের পুরুষালী ঘ্রাণ। আম্মার শরীরের ঘ্রাণের পর এই ঘ্রাণটাই মন মাতিয়ে দেয় শ্যামার। তবে এটা আলাদা, অদ্ভুত এক মাদকতা আছে এই ঘ্রাণে। শ্যামা চোখ বুজে অনুভব করছে, ঘুম ধরা দিচ্ছে চোখে। সংগ্রাম ভাবছে কি জানো। ভাবতে ভাবতে ভাবনার সমাপ্তি ঘটিয়ে শ্যামার হাতের উল্টো পিঠে একটা চুমো খেলো শব্দ করে। কাঁচা ঘুমের ঘোরে আলতো হাসলো শ্যামা। সংগ্রাম ডাকলো। বেগম। ঘুমের ঘোরের উত্তর করলো শ্যামা। কাল কিন্তু চলে যাবো আমরা, তৈরি থেকো। শ্যামা শোনা মাত্রই সবেগে চোখ খুলল। ঘুমে আচ্ছন্ন চোখ দুটো অবিশ্বাস্য দৃষ্টিতে বড় বড় করে তাকালো। সংগ্রাম চোখে পলক ফেলে বলল। কাল বিকেলের দিকে চলে যাব। শ্যামা উদ্বিগ্ন স্বরে বলল। কাল কেন? আর কটা দিন থাকি। থাকলে তো নিজের বাড়িতে ফিরতে হবে না। কাল যাব, আবার তো নিয়ে আসবো পরে, তৈরি থেকো। আর বালাকেও জানিয়ে দিও। শ্যামার মনটা ভার হয়ে আসলো আবারও, তবে প্রকাশ করলো না। জমিদার বাড়ি এই দুদিন শান্ত ছিল। বাড়িতে এমনিতেই হাতে গোনা কয়েকজন মানুষ। এই কজনের মধ্যে আবার 3 জন নেই দুদিন ধরে। সালেহা বেশ বিরক্ত সংগ্রামের উপর। ক্ষণে ক্ষণে তার বিরক্তি আর ক্ষিপ্ততার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য লতিফা সবসময় সজাগ। সালেহার কানে যথাসম্ভব বিষ ঢেলেছেন এই দুদিনে। শ্যামা যে ফিরবে এটা তারা নিশ্চিত। সালেহা অত্যন্ত রাগী আর জেদি স্বভাবের। লতিফ জোয়ারদার তাকে কোনোভাবে বোঝানোর বৃথা চেষ্টা করেনি, কেননা তার বোঝানোর মাধ্যমে সালেহার চিন্তার পরিবর্তন আসবে না। সালেহা একরোখা। শ্যামাদের বাড়ি থেকে জমিদার বাড়িতে আসতে আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আধার নামছে কেবল। পুরো রাস্তায় নীরবে চোখের পানি ফেলেছে শ্যামা। আসার সময় আম্মা আপা কারোর চোখের দিকে তাকাতে পারেনি। অলকা দুঃখে কাঁদেনি মেয়েকে বিদায় দেওয়ার সময়, বরং প্রশান্তিতে চোখের কোণে অশ্রু জমেছিল তার।
আহাত জিপ চালাচ্ছে, ওর পাশে বসে আছে সংগ্রাম। মুহূর্তে মুহূর্তে পেছন ফিরছে বারবার। শ্যামা বালার হাত ধরে বসে আছে, মাথায় ঘোমটা টানা কপাল পর্যন্ত, চোখ দুটো ফোলা ফোলা। 3 গ্রাম পেরিয়ে জমিদার গ্রামে এসে পৌঁছায় গাড়ি। বিশাল লোহার গেট খুলতেই মুহূর্তে খুলে দেওয়া হয় গাড়ির শব্দে। গাড়ি ভেতরে নিয়ে যাওয়া হলে সংগ্রাম নেমে পড়ে প্রথমে। পেছনে 2 কদম পিছিয়ে গাড়ি থেকে নামার জন্য হাত বাড়িয়ে দেয় শ্যামার উদ্দেশ্যে। বেখেয়ালি হওয়ায় লক্ষ্য করেনি শ্যামা। বালা এক পলক তাকায় বাড়ানো হাতের দিকে। বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে, হু হু করে জেঁকে ওঠে পুরনো দগ্ধা ব্যথাগুলো। এই 2 দিন তো ভুলে গিয়েছিল সব কিছু, আপন খেয়ালে ছিল। সংগ্রাম বালার চাহনি দেখে হাত বাড়িয়ে ইশারা করে, স্বাভাবিকভাবেই বলল, তুই আগে নেমে আয়। বালার সম্মতি ফিরতে হাত থেকে চোখ সরালো, আড়াল করলো চক্ষুদয়। সংগ্রামের বাড়ানো হাত উপেক্ষা করে নিচে থেকে গাড়ি থেকে নামলো। কোনো দিকে না তাকে অতি সন্তর্পণে পা বাড়ালো বাড়ির ভেতরে। সংগ্রাম উপেক্ষা বুঝে কপাল কুঁচকে তাকালো। বালা বড় বড় কদম ফেলে অন্দরে প্রবেশ করেছে ইতিমধ্যে। ভেতরে ঢুকেই সদর দরজা থেকে সরে দেয়ালের সাথে পিঠ ঠেকালো, মাথা নিচু করে চোখ বুঝে শ্বাস টানলো। একটা মানুষকে ভোলা কি এতটাই সোজা? দূরে গেলে না হয় মানা যায়, কিন্তু যাকে প্রতিটা মুহূর্ত নিজের চোখের সামনে দেখতে হচ্ছে, তাও আবার অন্য কারোর সাথে, তাকে ভোলা যায় কি করে? বালা তো ভুলে যেতে চায় সব কিছু, কারণ মনে রাখার মতো কোনো অস্তিত্ব নেই। কিন্তু ভুলে যাওয়াও তো সোজা নয়। ভুলে যাওয়া যদি এতটাই সোজা হয়, তাহলে চোখ পানি ঝরাতো না। বালা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, আপনার হাতটা যদি আমার হতো তাহলে ধরতাম। যেখানে আপনি আমার হলেন না, সেখানে এই চিরকালের জন্য আপনার হাত ধরে লাভ কি? স্বার্থ থাকলে ধরলে সারা জীবনের জন্য ধরতাম। আবারও দীর্ঘশ্বাস ফেললো বালা। অন্দরে কেউ নেই, এখনই সবাই নিচে আসবে হয়তো। এই ফাঁকে বালা কারো নজরে পড়ার আগে সবার চোখ চুরিয়ে নিজের ঘরে ঢুকলো দ্রুত পায়ে। 2 দিন পর নিজের ঘরে এসে বুক ভরে শ্বাস টানলো। পুরো ঘরের প্রিয় জিনিসগুলোতে হাত ছোঁয়ালো একবার করে। টেবিলের সামনে চেয়ারটা টেনে বসলো, মোটা খাতাটা টেনে বের করলো বইয়ের ভাঁজ থেকে, যেটাতে আবদ্ধ আছে ওর হাজারো দিনলিপি, যেগুলোর সূচনা হয়েছিল সংগ্রাম জোয়ারদারকে ঘিরে। প্রত্যেকটা পৃষ্ঠা উল্টানোর মাঝে মাঝে বালা তাচ্ছিল্য হাসল। এগুলো শুধু খাতার সাদা পৃষ্ঠায় কালো কালি হয়ে আবদ্ধ হয়ে রইল, বাস্তবে আর হলো কই? কালি ভরা পৃষ্ঠা শেষ। শেষে আর কয়েকটা ফাঁকা সাদা পৃষ্ঠা আছে, যেগুলো এখনো লেখা হয়নি। আরও কোনো ঘটনা ঘটলে হয়তো এগুলো ফাঁকা থাকতো না। 2টো পৃষ্ঠা আছে বোধহয়। এগুলো ফাঁকা রাখলে বালার স্বপ্নেও অপূর্ণতা আসবে। বাস্তবে আসুক, খাতার পৃষ্ঠাগুলোকে অন্তত সাক্ষী রাখা যায় ওর অসমাপ্ত অনুভূতি সম্পর্কে। বালা অনুভূতিহীন হাসলো, কলম হাতে লিখতে আরম্ভ করলো, আচ্ছা সংগ্রাম ভাই, আপনাকে পেয়ে গেলে কি খুব বেশি ক্ষতি হতো? ও, হাসি পেল লিখতে গিয়ে। এটা বোধহয় আমার খাতার প্রথম পৃষ্ঠা, যেখানে আপনাকে ভাই বলে সম্বোধন করলাম। বাদ দিন। আচ্ছা আমায় বলুন তো, আমি ভুলবো কি করে আপনায়? অনেক কিছুই তো শিখলাম এই কয়দিনে, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে ভোলার উপায়টা পেলাম না। শিখলাম না আপনাকে বলতে। সব কিছু বদলেছে, শুধু অভ্যাসটা বদলায়নি। আপনাকে মনে রাখার অভ্যাসটা। সময় অনেক কিছু শেখায়, কিন্তু মনের বিপরীতে গিয়ে মনের মানুষকে ভুলে যেতে শেখায় না। আমিও পারলাম না মনের বিপরীতে যেতে। মানুষ হয়তো পারে, তাই না? আপনিই তো পারলেন। এই তো ভুলে গেলেন আমায়। আমি কি একটু ছিলাম না আপনার জীবনে? এত বছরে একটু অনুভূতি জাগেনি আমায় নিয়ে? জাগেনি হয়তো, জাগলে হয়তো আজ অনেক কিছুই বিপরীত মন নিত। আমি কিন্তু আর কাঁদবো না। এই বলে ভাববেন না যে ভুলে যাব আপনায়। ভুলে যেতে পারিনি, আর পারবও না। তাই ঠিক করলাম, আপনার স্মৃতিগুলোকে সাজিয়ে রাখবো মনের আলমারিতে, ঠিক এই খাতাটার মতোই। একটাই চাওয়া, আপনাকে ঘেরার স্মৃতিগুলো যেন শান্ত থাকে। অপ্রাপ্তি হলেও যেন এইগুলো আমাকে আর কষ্ট না দেয়। অন্তত ভুলে যাওয়াটার চেয়ে স্মৃতি নিয়ে বাঁচাটা কম কষ্টের। কাঁদবো না কেন বললাম? কাঁদবো না তো এই জন্য, কারণ বুঝে গেছি কাঁদলে সব কিছু পাওয়া যায় না।
কি অদ্ভুত না, মানুষ তার জন্যই কাঁদে যে তাকে কাঁদিয়েছে। দেখুন কিছুই বদলাবে না আর, কেঁদে কি লাভ? সময় সব ভুলিয়ে না দিলেও আমার কান্না থামিয়ে দিয়েছে। লিখে খাতাটা বন্ধ করলো। শেষের পৃষ্ঠায় আরও কিছু লেখার আগ্রহ জাগলো না, সেটা রেখে দিল অন্য কোনো দিন লেখার জন্য। বন্ধ খাতাটা গোপন করে মোটা মোটা বইয়ের আড়ালে লুকিয়ে রাখলো সন্তর্পণে। সংগ্রামরা এসেছে অনেকক্ষণ হলো। শ্যামার মন খারাপ লক্ষ্য করে শবনম কথা বলে সময় পার করছে ওর সাথে। আবারও বেরিয়েছে সংগ্রাম। আতিয়া বেগম দুদিন পর নাত বউকে কাছে পেয়ে বেশ খুশি। সৈকতকে নিয়ে অনেকক্ষণ যাবৎ শ্যামার ঘরে ছিল শবনম। সৈকত ঘুমিয়েছে এখন। সংগ্রামের আসার নাম নেই। শ্যামা শবনমের অবস্থা বুঝে ওকে ঘরে যেতে বলল। শবনমও কথা না বাড়িয়ে ঘুমন্ত ছেলেকে নিয়ে ঘরে চলে গেছে। শ্যামা কাপড় ছেড়ে অপেক্ষা করলো কিছুক্ষণ। বসে না থেকে একবার বেরোলো ঘর থেকে। এসেছে থেকে আর বালার সাথে দেখা হয়নি। এখন ঘরে একা একা বসে না থেকে ওর সাথে সময় কাটালে মন্দ হয় না। সংগ্রামের ঘরটা একদম সিঁড়ির সামনে। পুরো জমিদার বাড়িটা এখনও পরিচিত নয় শ্যামার কাছে। দোতলার এই কয়েকটা ঘর ব্যতীত অন্য কোথাও এখনও পা রাখেনি শ্যামা। তাই নখদর্পণে আসার কথাও নয়। দোতলায় একাধিক ঘর, এর মধ্যে বেশিরভাগ ঘরই বন্ধ। মানুষ কম হওয়ায় পড়ে আছে সেগুলো। ঘর আছে তবে থাকার মানুষ নেই। তালাবদ্ধ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেগুলো। প্রতি সপ্তাহে প্রত্যেকটা ঘর পরিষ্কার করানো হয়। সংগ্রামের ঘর থেকে ডান দিকে 3টে ঘর পেরিয়ে বালার ঘর। এই 3টে ঘরের মধ্যে একটাতে আতিয়া বেগম থাকেন, বাকি দুটো তালাবদ্ধ। তারপর বালার ঘর। বালার ঘরের পাশের ঘরটায় লতিফা থাকেন। জমিদার বাড়ি বরাবরের মতোই আলোকিত। শ্যামা নিজের ঘর থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিল। নিঃশব্দে পা বাড়ালো বালার ঘরের দিকে। আতিয়া বেগমের ঘরের সামনে গিয়ে একবার দাঁড়ালো। কি ভেবে যেন একটু ধাক্কা দিল দরজায়। ভেতর থেকে লাগানো হয়তো, তাই খুলল না। শ্যামা পিছিয়ে আসলো। এক কদম পা বাড়াতেই যেন মনে হলো পেছন থেকে দৌড়ে সরে গেল কেউ। দমকা হাওয়া লাগলো একটা। শ্যামা চমকে ঝট করে তাকালো পেছনে। এক মুহূর্তে আটকে উঠল ওর ভীত নারী সত্তা। পেছনে তো কেউ নেই। শ্যামা চঞ্চল চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, না কেউ নেই। তাহলে মনে হলো কেন যে কেউ দৌড়ে সরে গেল? হয়তো মনের ভুল। শ্যামা গলা শুকিয়ে এসেছিল মুহূর্তেই। কাউকে না দেখে শ্যামা তৃপ্ত শ্বাস ফেলল। আবারও খুলল বালার ঘরের দিকে। কিন্তু এবারও এক কদম বাড়াতেই মনে হলো আবারও কেউ পেছন থেকে দৌড়ে একদিক থেকে অন্যদিকে সরে গেল। সেই আগের মতোই ভয়ে আবারও আটকে উঠল শ্যামা। এবারও কেউ নেই। পুরো করিডোর ফাঁকা। উজ্জ্বল আলোয় স্পষ্ট জ্বলজ্বল করছে চারপাশ। তবে আশপাশটা নিঃশব্দ। যে যার ঘরে আছে এই মুহূর্তে। শ্যামার ভয় বাড়ল এবার। কপালের পাশে ঘাম জমেছে বিন্দু বিন্দু। এখানে যে কেউ ছিল শ্যামা পুরোপুরি নিশ্চিত। দুবার তো আর মনের ভুল হতে পারে না। শ্যামার কাছে কেমন সন্দেহজনক গুমট লাগছে চারিদিক। মনে হচ্ছে কেউ আছে ওর আশেপাশে। গলা শুকিয়ে আসছে শ্যামার, হাত পা শিরশির করছে। শ্যামা সব কিছু ঝেড়ে আর পেছনে ফিরল না। বালার ঘরে না গিয়ে দ্রুত পা চালালো নিজের ঘরের দিকে। এবার মনে হলো কেউ পিছু পিছু হাঁটছে শ্যামার। বক্ষ স্পন্দন বাড়ছে শ্যামার। পা দুটো চালানোর চেষ্টা করছে দ্রুত গতিতে, তবে মনে হচ্ছে পা দুটো যেন আটকে আছে এক জায়গায়। এই কয়েক মুহূর্তেই চারদিক কেমন গোলক ধাঁধার মতো লাগছে। শ্যামাকে মাঝখানে রেখে দুদিকের দেয়াল যেন ঠেসে ধরতে আসছে ওকে। ধূপধাপ কারো পায়ের শব্দে এবার জোরে ছুট লাগালো শ্যামা। নিঃশ্বাস আটকে হিতাহিত জ্ঞান হারিয়ে ঘরের দরজার কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। শক্ত মার্বেল পাথরের মেঝেতে পড়ে ব্যথায় কুঁকিয়ে উঠল মৃদু স্বরে। এমন সময় সংগ্রামের উদ্বিগ্ন কণ্ঠের ডাক ভেসে আসলো। শ্যামা, পড়া অবস্থায় চোখ তুলল শ্যামা। সংগ্রাম এগিয়ে এসে একটানি তুলল ওকে। চোখে মুখে ঘাম জমেছে শ্যামার। আতঙ্কের রেশ স্পষ্ট লক্ষণীয়। শ্যামাকে আমতা অবস্থায় দেখে সংগ্রাম দু হাতের আঁচলে ওর মুখ আগলে নিল। উত্তেজিত কণ্ঠে বলল, কি হচ্ছে বেগম? এমন অবস্থা কেন তোমার? পড়ে গেলে কি করে? সামনে বাস্তবে সংগ্রামকে এটা বোধগম্য হতেই শ্যামা দুহাতে জাপটে ধরল সংগ্রামের গলায় মুখ গুজে ফুঁপিয়ে উঠল। কাপা স্বরে বলল,
এখানে এখানে কেউ ছিল এখানে? শ্যামাকে এভাবে দেখে বিস্মিত হলো সংগ্রাম। শ্যামাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আগে বলো আমায়। তাকো আমার দিকে। বেগম, দেখো কি হয়েছে। শ্যামা আলগা হলো, চোরা চোখে ভীত নয়নে এদিক ওদিক দেখলো। সংগ্রামের পাঞ্জাবি আঁকড়ে ধরে বলল। এখানে আমি কারো পায়ের শব্দ শুনলাম, কেউ ছিল এখানে। সংগ্রাম আশ্বাস জোগালো। আমি তো নিচে থেকে আসলাম, হয়তো আমার পায়ের শব্দ পেয়েছো তুমি। নাকচ করলো শ্যামা, মাথা ঝাঁকিয়ে বলল, না, কেউ ছিল এখানে। আপনি আসার আগেও আমি কারো উপস্থিতি টের পেয়েছি। মনে হলো কেউ দৌড়ে পালালো এখান থেকে। সংগ্রাম কপাল কুঁচকালো। কড়া পাহারা পেরিয়ে বাইরের কেউ অন্দরে প্রবেশ করতে পারবে না। সংগ্রাম সন্ধিয়ান হয়েও কোমল কণ্ঠে বলল, কেউ থাকলে তো তাকে দেখতে পেতে। কেউ নেই এখানে, কেউ থাকলেই বাকি। আমি এসেছি তো, ঘরে চলো। সংগ্রামের বাহু আঁকড়ে ধরে ঘরে ঢুকলো শ্যামা। বুকে এখনও ঢিপ ঢিপ করছে ভয়ে। শ্যামাকে এক হাতে জড়িয়ে রেখে দরজা আটকে দিল সংগ্রাম। দরজা আটকানোর কয়েক মুহূর্ত পর ছায়ামতো কিছু একটা সরে গেল দরজার পাশ থেকে, যেটা কারো নজরে আসলো না। শ্যামাকে বসিয়ে সংগ্রাম নরম চোখে চেয়ে মৃদু স্বরে বলল। বাইরে গেছিলে কেন? শ্যামা সোজাসুজি উত্তর করল, বালার ঘরে যেতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন ওখানে অন্য কেউ ছিল, আমি স্পষ্ট বুঝতে পেরেছি। সংগ্রাম সরু চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, বোঝার চেষ্টা করলো। অতঃপর শ্যামাকে আর কিছু বলতে দিল না। দরজা খুলে পুরো করিডোর চক্কর কাটলো একবার, ঘুরে ঘুরে দেখলো আশপাশটা। আবারও ঘরে আসলো। শ্যামা গুটিয়ে আছে, এখন স্বস্তি লাগছে একটু, ভয় কেটেছে। সংগ্রাম পাশে বসে বলল, বাইরে কেউ নেই বেগম, মনের ভুল হয়তো তোমার। এমনিতেও বাইরের কেউ অন্ধরে প্রবেশ করতে পারবে না কখনো, তাই ভয় পেও না। ভয় পেয়েছিল খুব, এখনো ভয় লাগছে? শ্যামা মাথা নাড়ালো, মোলায়েম কণ্ঠে বলল। আপনি সাথে থাকলে একটু ভয় করে না আমার। সংগ্রাম এক চিলতে হাসলো, শীতল কণ্ঠে বলল, আমি সবসময় এভাবেই সাথে থাকবো তোমার। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয়, ডর, বিপদ আপদ কোনো কিছুই ছুতে পারবে না তোমায়। সকালের রান্নায় সাহায্য করছে শ্যামা। ফজরের পর উঠে আর ঘুমানোর অভ্যাস নেই। নিচে নেমে দেখে রান্নার যোগান দিচ্ছে গৃহকর্মীরা। শ্যামাও লেগে পড়ে তাদের সাথে, বাধা দিলেও শোনেনি। সমস্ত খাবারের পদ রান্নায় হাত লাগিয়েছে। খাবারের সময় হতেই নিজে সমস্ত খাবার গুছিয়ে রেখেছে টেবিলের উপর। সকালের খাবার খেতে বসেছে সবাই। লতিফ জোয়ারদার আছেন সবার মাঝে, বাড়ির সবাই উপস্থিত। শ্যামা অতি উৎসুক হয়ে হাসি মুখে খাবার বেড়ে দিল সবার পাতে। চোখে মুখে একরাশ আনন্দর। সালেহাকে বেড়ে দেওয়ার সময় একবার চোখাচোখি হয়েছিল তার সাথে। সালেহার চোখে মুখে কেমন অদ্ভুত স্থিরতা। অন্য সময় চোখ মুখ শক্ত থাকে শ্যামার সামনে, চোখ তুলেও তাকায় না পর্যন্ত। তবে আজ বেশ কয়েকবার তাকিয়েছেন। শ্যামা সবাইকে খাবার বেড়ে দিয়ে সংগ্রামের পাশে দাঁড়ালো। শ্যামা আর শবনম বাদে সবাই বসেছে। শবনমও দাঁড়িয়ে আছে নিজের স্বামীর পাশে। সবাই এক লোকমা মুখে তুললেই থমকে গেল। মুখ ভঙ্গিমা বদলে আসলো সবার। তিক্ততায় ভারী গোফের আড়ালে লতিফ জোয়ারদারের মুখ বিকৃত হয়ে আসলো। মুখে খাবার রেখে সংগ্রাম তৎক্ষণাৎ তাকালো শ্যামার দিকে। শ্যামা বুঝে উঠতে পারল না হঠাৎ এমন চাহনির মানে। সালেহা লতিফা একই সাথে খাবারের প্লেট ঝটকা মেরে ঠেলে সরিয়ে দিলেন। অন্যান্য বাসনের সাথে টোকা লেগে শব্দ হলো বিকট। শ্যামা চমকে উঠল। সালেহা আর লতিফা দাঁড়িয়ে গিয়ে থুতু করে ফেলে দিলেন মুখের খাবারটুকু। চোখ টাটিয়ে কটাক্ষ করে গর্জে উঠলেন সালেহা, এমন অখাদ্য রান্না কে করেছে আজ? শ্যামা থম মেরে দাঁড়িয়ে চমকে উঠল। দৃষ্টি অবুজের মতোই সাদাসিধেভাবে প্রশ্ন করল, কেন আম্মা, কি হয়েছে? ভালো হয়নি রান্না? সালেহা চোখ পাকিয়ে তাকালেন, তিরস্কারের সুরে বললেন, তুই হাত লাগিয়েছিস রান্নায়? তাই তো ভাবি, আজ পর্যন্ত জমিদার বাড়িতে এমনটা হয়েছে কখনো? এমন নুনে পোড়া রান্না কেউ খেয়েছে? নিজের মনের সমস্ত বিষ ঢেলেছিস রান্নায়। শ্যামার রান্নার কথা শুনে লতিফ জোয়ারদারের শক্ত মুখশ্রী কোমর হলো। সালেহাকে উদ্দেশ্য করে শান্ত নিজামি স্বরে বললেন, সাইলা, কি বলছো না বলছো? মাথা ঠিক আছে তোমার? লতিফা ফোড়ন কাটল। ভাবি তো ঠিকই বলতেছে ভাইজান, আমাদের রান্নার লোকের তো সারা জীবন রান্না করেই আসছে, এমনটা হয়েছে কখনো?
এই মেয়ে আজই হাত লাগিয়েছে আর আজই এমনটা হতে হলো। প্রত্যেকটা রান্নাই মনে পড়া, কুকুর জানোয়ারের মুখে রুজবে না। এই মেয়ে বাপের জন্য দেখেছিস এমন পদের রান্না? খেয়েছিস কখনো? যে স্বাদ বুঝবি, যেমন চেহারা তেমন বিদঘুটে হাত। এই হাতের রান্না আর কত ভালো হবে। সংগ্রামের চোয়াল শক্ত হয়ে আসলো এহেন কথায়। টেবিলের আড়ালে হাত মুঠো করে নিল সে। লতিফ জোয়ারদার লতিফার কথায় বিরক্তিতে নাক মুখ সাংঘাতিক কুঁচকে ফেললেন। এমন আজগবি কথার কোনো মানি নেই। শ্যামা এখনো অবুঝের ন্যায় বলল, আমি তো খাবারে পরিমাণ মতোই সব কিছু দিয়েছিলাম। নুনও তো ঠিক ছিল সব কিছুতে, আমি নিজেই খেয়ে দেখেছি। সালেহা কটমট করে উঠলেন। তো আমরা কি মিথ্যা বলছি তোকে? খাবারের নুন ঠিক আছে, দাঁড়া দেখাচ্ছি। কথাটা বলেই গরম তরকারির ছোট বাটিটা হাতে তুলে নিল সালেহা। গটগট পায়ে এগিয়ে গিয়ে থামলো শ্যামার সামনে। শ্যামার নরম চোয়াল শক্ত হাতে চেপে ধরল। বাটিটা মুখে লাগানোর আগেই শ্যামার হাতে হ্যাঁচকা টান দিয়ে শ্যামাকে সালেহার সামনে থেকে নিজের কাছে টেনে নিল সংগ্রাম। এতক্ষণ বসে থাকা সবাই দাঁড়িয়ে গেল হুট করে। সংগ্রামের চোখ মুখে রাগ ঠিকরে পড়ছে। আম্মার সামনে যথাসম্ভব সংযত করলো নিজেকে। ভারী গলায় বলল,